আমাদের পরের টপিকটা হচ্ছে আলোকবিদ্যা নিয়ে, ঠিক আছে? সো সাধারণ বিজ্ঞানে আমাদের যে কয়েকটা টপিক আছে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আলোকবিদ্যা, এবং এটা থেকে আমাদের অনেক কিছু জানার আছে। শুধু জানার আছে কেন বলতেছি, বিকজ এটা জানার পরে আমাদের আনসার করার জন্য আমাদের বুঝতে হয় আগে বিষয়গুলা। আমরা অনেকে মুখস্থ করি, আমরা বলি এটা 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 পড়লেই হবে, জানলেই হবে, এরকম না। আমাদের অনেক কিছু বুঝারও আছে এই জায়গাটায়। তো সেখানেই আমরা আলোকবিদ্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখবো যে আলোর প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করবো। আলো প্রকৃতি মানে হচ্ছে তার বৈশিষ্ট্য কি, তার ধর্ম কি, সে কিরকম। ওকে, আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে? আলো এক প্রকার শক্তি, এটা কিভাবে বোঝা যায়? আলো যে একটা পাওয়ার, একটা শক্তি, এটা আসলে আমরা কিভাবে বুঝতে? আমরা সোলার প্যানেল দেখেছি। সোলার প্যানেলে সূর্য থেকে আলো আসে, আলো পড়ার কারণে সেখান থেকে কি তৈরি হয়? বিদ্যুৎ তৈরি হচ্ছে। আমরা বিদ্যুৎ তৈরি করার জন্য কত কিছু করি, গ্যাস পোড়াই, কয়লা পোড়াই, মানে কি ফুয়েল নষ্ট করি, ওটা পোড়াই। সো এত কিছু করে আমরা যে বিদ্যুৎ তৈরি করছি, কত সহজেই হচ্ছে সূর্যের আলো পড়ে বিদ্যুৎ তৈরি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আলো হচ্ছে একটা শক্তি। এখন এটা সংজ্ঞা যদি আমি বলতে চাই, আলো হচ্ছে এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চোখে প্রবেশ করে, ঠিক আছে? সো আমাদের অনেকের আইডিয়া হচ্ছে কি, চোখ দিয়ে আমরা দেখি, ঠিক আছে? এটা ধারণাটা ভুল, ঠিক আছে? দেখার জন্য তিনটা বিষয় আমাদের দরকার পড়ে, ঠিক আছে? তিনটা জিনিসের দরকার আছে আমাদের দেখার জন্য। সবার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আলো। আলো না থাকলে আমরা কেউ দেখতে পারবো না। সো আলো কোনো জায়গা থেকে এসে পড়তে হবে, ঠিক আছে? আলো কোনো উৎস থেকে আসতে হবে। আসার পরে সেটা কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে কোনো বস্তুর উপরে। তো সেকেন্ড আমার লাগবে কোনো বস্তু। বস্তুর উপর যদি আপতিত না হয়, বস্তুর উপর যদি না পড়ে এসে আলো, তাহলে আমাদের দেখার কোনো ওয়ে থাকবে না। সো উৎস থেকে আলো আসবে, বস্তুর উপর পড়বে, সেখান থেকে আলো এসে আমাদের চোখে প্রবেশ করে। প্রবেশ করার পর রেটিনাতে গিয়ে বিম্ব তৈরি করে, রেটিনা মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক সেটাকে, মানে রেটিনাতে তো উল্টো হয়, আয়নাতে যেরকম আমরা উল্টো প্রতিবিম্ব দেখি, আমাদের রেটিনাতে উল্টো প্রতিবিম্ব হয়। মস্তিষ্কে পাঠানোর পরে মস্তিষ্ক সেটাকে সোজা করে আমাদেরকে দেখায়। সো আমরা যদি কেউ বলে চোখে দেখি আমরা, এটা ভুল। এই কারণে কিন্তু সংজ্ঞাতে বলা হচ্ছে চোখে আলো প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়, সেটাকেই হচ্ছে বলি আমরা আলো। ওকে, এরপরে বিশেষ অবস্থায় আলো কণা এবং তরঙ্গের ন্যায় আচরণ করে। সো কখনো কখনো আলো হচ্ছে একটা কণা, আবার কখনো কখনো আলো হচ্ছে একটা তরঙ্গ। কণা এবং তরঙ্গের মধ্যে হিউজ পার্থক্য আছে, ঠিক আছে? এটা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানবো। সো আলো হচ্ছে কখনো কণা, কখনো তরঙ্গ, তবে একসঙ্গে কখনো এরা দুই অবস্থায় থাকতে পারে না। এরা হয় কণা অবস্থায় থাকবে, নয়তো তরঙ্গ অবস্থায়, দুইটা অবস্থায় থাকতে পারে না। ওকে, আলো নিয়ে যারা প্রথম দিকে একদম গবেষণা করেছেন, দশম শতকের শেষের দিকে আরবীয় বিজ্ঞানী আল হাসান, ইউরোপে যাকে আল হ্যাজেন বলা হয়, ঠিক আছে? ইনি কিন্তু একজন মুসলিম আরবীয় বিজ্ঞানী, বাট তাকে ইউরোপিয়ানরা নাম দিয়ে দিচ্ছে আল হ্যাজেন। বাট আল হ্যাজেন শুনলে কিন্তু বোঝা যায় না যে তিনি মুসলিম ছিলেন কিনা। যাই হোক, তিনি পরীক্ষা করে প্রমাণ করেন যে বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লে সেই বস্তু আমরা দেখতে পাই। দেখছো, আমি কিন্তু আগে বলেছি আমরা চোখে দেখতে পাই না, বস্তু থেকে আলো আসার পরে আমাদের দর্শনের অনুভূতি জাগে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। আলোর কি কি ধর্ম আছে, ঠিক আছে? ওকে, তো প্রথমে তো আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো এক ধরনের তড়িৎ চুম্বক তরঙ্গ। সো আলো তো কণা, আমরা জানি আলো কিন্তু এক ধরনের তরঙ্গ, কিন্তু কি ধরনের তরঙ্গ? তড়িৎ চুম্বক তরঙ্গ। ওকে, কোন সত্য সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। মনে রাখবা, আলো সবসময়, আলো যদি বাধা না পায়, আলোর পথটা যদি স্বচ্ছ পথ হয়, তাহলে আলো সবসময় সরল রেখায় চলবে, কখনো এটা বাঁকবে না, ঠিক আছে? তাই আলোকে সবসময় সরল পথে চলে। আলো কখনো তরঙ্গের ন্যায়, কখনো কণার ন্যায় আচরণ করে, এটা অলরেডি আমরা একবার পড়ছি। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু একটু ব্লক করার কারণ হচ্ছে এই জায়গাটা ইম্পর্টেন্ট। আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, ব্যতিচার হয়, বিচ্ছুরণ হয়, শোষণ ঘটে। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, কারণ এগুলা শুনলেই আমরা অনেকে ভয় পাই যে ব্যতিচার কি, বিচ্ছুরণ কি। এবং আমরা যেখানে শিখতে যাই, আমরা যেখানে পড়তে যাই, এগুলো আমাদের পড়ানো হয় না, কিন্তু পরীক্ষায় আসে, এগুলা পরীক্ষায় আসতেই পারে।
কারণ আমাদের বলা হচ্ছে আমাদের পরীক্ষা জেনারেল সায়েন্সের উপর পরীক্ষা। সো জেনারেল সায়েন্সে যে কোনো টপিক থাকতে পারে, ঠিক আছে, এটা আসবে না ওইটা আসবে না এরকম কিছু না। সো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিচ্ছুরণ, শোষণ প্রত্যেকটাই আমাদের জানতে হবে। শূন্যস্থানে আলো বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, ঠিক আছে। সহজভাবে বলতে গেলে 3 লক্ষ কিলোমিটার কিলোমিটার প্রতি সেকেন্ডে, ঠিক আছে। তো আলোর গতি কত বেশি যে প্রতি সেকেন্ডে সে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, ঠিক আছে। এরপরে আলোর গতি যদি মাইলে হিসাবে করি আমরা, মাইলে হচ্ছে প্রতি সেকেন্ডে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,86,000 মাইল। 1,86,000 মাইল তারা আলো 1 সেকেন্ডে যেতে পারে, ঠিক আছে। তাও দুইটাই আমরা মনে রাখবো। শূন্যস্থানে আলোর বেগ কিলোমিটার হচ্ছে 3 লক্ষ, আর মাইলে হচ্ছে 1,86,000 মাইল। আচ্ছা, আমরা পরে চলে যাই। আচ্ছা, আলো নিয়ে হচ্ছে 4 জন বিখ্যাত বিজ্ঞানী 4টা তথ্য দিয়েছিলেন। এখন তথ্য কি দিয়েছিলেন, ওটা দিয়ে কি করা হয়েছে তা দিয়ে আমাদের কোনো দরকার নেই, কারণ পরীক্ষায় শুধু আসে কোন বিজ্ঞানী কোন তথ্য দিয়েছে। তো ওইটা আমাদের ভালো করে একদম মুখস্থ টুখস্থ রাখতে হবে। কিছু জিনিস আমাকে মুখস্থ করতে হবে, কিছু জিনিস আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো সবকিছু আমি মুখস্থ করবো এমনও না, সবকিছু আমি শুধু বুঝে ফালায় রাখবো এরকমও না। বুঝতে হবে, কিছু জিনিস মনেও রাখতে হবে। তো কয়টা তথ্য আছে? 4টা তথ্য আছে। আলো নিয়ে 4টা টোটাল তথ্য আছে। প্রথমটা হচ্ছে কণা তত্ত্ব। কণা তত্ত্ব কে দেন? নিউটন। কণা তত্ত্ব দেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটনকে সবাই চেনে। কত সালে দেন দরকার নাই, ঠিক আছে। কণা তত্ত্ব কে দেয়? বিজ্ঞানী নিউটন। তরঙ্গ তত্ত্ব দেয় হচ্ছে হাইগেন, ঠিক আছে। সো নিউটন বলছিলেন আলো হচ্ছে একটা কণা, হাইগেন এসে বলছে আলো হচ্ছে একটা তরঙ্গ, ঠিক আছে। আবার ম্যাক্সওয়েল আইসা কি বলছে? ম্যাক্সওয়েল আইসা বলছে এটা আসলে শুধু তরঙ্গ না, এটা তাড়িৎ চুম্বক তরঙ্গ, ঠিক আছে। এটা কোন ধরনের? তাড়িত চুম্বক তরঙ্গ, ঠিক আছে। কিন্তু ম্যাক্স প্লাং আইসা সেটাকে বলতেছে এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম জিনিসটা আসলে অনেকে বুঝে না। কোয়ান্টাম হচ্ছে প্যাকেট সিস্টেমে আলো যায়। প্যাকেট সিস্টেমটা কিরকম এটা অ্যাকচুয়ালি এভাবে বোঝানো যায় না, তারপর একটু বুঝাই। এরকম প্যাকেট প্যাকেট করা যায়, ওকে, আলাদা আলাদা প্যাকেট প্যাকেট। তো এটাকে বলা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্সওয়েল বলছিল আলো হচ্ছে এইভাবে যায়। তো 4জন বিজ্ঞানীর মতে আলো 4 ভাবে যায়। একজন বলতেছে কণার মতো, একজন বলতেছে তরঙ্গের মতো, হাইগেন বলছে তরঙ্গের মতো, ম্যাক্সওয়েল বলতেছে তাড়িত চুম্বক তরঙ্গ, এবং ম্যাক্স প্লাং বলতেছেন কোয়ান্টাম তত্ত্ব মতে আলো মানে কি চলাচল করে, ওকে, বা তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম। সো এখানে একটা প্রবলেম হচ্ছে কি যে ম্যাক্সওয়েল এবং ম্যাক্স প্ল্যাঙ্কের মধ্যে অনেকে ভুল করে। আমি আমার স্টুডেন্টদের যখন পরীক্ষা নিই দেখে অনেকে হচ্ছে এই জায়গাটার মধ্যে ভুল করে। সো মনে রাখবো ম্যাক্স অয়েল যেটা দিচ্ছিল সেটা হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ, এবং ম্যাক্স প্লাঙ্ক দিয়েছেন হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এবং কোয়ান্টামের ক্ষেত্রে মনে রাখবো এই যে প্যাকেট সিস্টেম, ঠিক আছে, প্যাকেট সিস্টেম হচ্ছে আলোকে বিবেচনা করা হয়, ওকে। এখন তড়িৎ চুম্বক তরঙ্গ কি, ঠিক আছে। সো অনেক বিজ্ঞানী মনে করেন যে আলো হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ, ঠিক আছে। এবং এই তড়িৎ চুম্বক তরঙ্গের উপর অনেক কিছু প্রতিষ্ঠা করা হয়েছে, অনেকগুলা টপিক, অনেকগুলা বিষয় প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক আছে। তো প্রথমে আছে যে যদি এটা তড়িৎ চুম্বক তরঙ্গ হয় এগুলা, তাহলে এগুলা প্রত্যেকটা কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো আলো বা রশ্মি, আলো থেকে আসলে রশ্মি আসে, তাই না? তো এই যে রশ্মিগুলা আছে আলোর, এগুলার এক একটা তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। এখন তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? প্রতি সেকেন্ডে এক এক ধরনের আলো এক এক দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। লাল আলো 10 মিটার গেলে আর তোমার বেগুনে হচ্ছে 2 মিটার যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তো এক একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়। তাহলে এখানে দেখে তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রশ্মি। মানে এটা একদম এরকম এরকম যাবে, একদম এরকম এরকম, ঠিক আছে। খুব ছোট তার তরঙ্গ দৈর্ঘ্য গুলা। তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু সহজে বুঝাইতে গেলে এরকম ঢেউ যদি চিন্তা করো, তাহলে এক ঢেউ থেকে আরেক ঢেউয়ের দূরত্বটা সেটাকে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। বাট গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। সবচেয়ে ছোট হয় তরঙ্গ দৈর্ঘ্য কার? গামা রশ্মি। এটা যাতে মুখস্থ থাকে সবার। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার? গামা রশ্মি। এবং এটা খুব জায়গা একটা নেয় না, খুব কাছ দিয়ে হচ্ছে সে তরঙ্গ দৈর্ঘ্য গুলা দেয়। এরপরে আছে এক্স রে, ঠিক আছে। এক্স রে থেকে একটু বড় তরঙ্গ দেয় অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। অনেক জায়গায় তোমরা ইউভি
রশ্মি পাওয়া। তারপর হচ্ছে দৃশ্যমান আলো, ঠিক আছে। দৃশ্যমান আলোর মধ্যে আছে আমাদের বেনিয়া সহকলা, 7টা কালার আছে বেনিয়া সহকলা, ঠিক আছে। বেগুনি, তারপরে সবুজ, হলুদ, এরকম, ওকে। তারপর অবলোহিত আছে, এটাকে অনেক জায়গায় আয়ার বলা হয়, আয়ার রশ্মি, ঠিক আছে। ইনফ্রারেড, এরপর হচ্ছে বেতার তরঙ্গ আছে। সবচেয়ে বড় হচ্ছে বেতার তরঙ্গ, সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেতার তরঙ্গ। সো বেতার তরঙ্গ সবচেয়ে বড়, এটা কিভাবে মনে রাখবা? একটা উদাহরণ দিই। ধরো পুরো পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, কোথাও কোনো ইন্টারনেট নাই, তখনও যে তোমার যোগাযোগ ব্যবস্থাটা থাকবে সেটা হচ্ছে বেতার তরঙ্গ। কেন? কারণ বেতার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তখনও ওইটা টিকে যাবে, ওই তরঙ্গ দৈর্ঘ্য টিকে যাবে। কিন্তু ইন্টারনেটের তরঙ্গ দৈর্ঘ্য তো অনেক ছোট ছোট, সেগুলো টিকবে না, ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আমরা সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? গামা রশ্মি। আমরা কিন্তু একবার বলছি, কিন্তু এভাবে আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাদের প্রশ্ন অনুযায়ী বুঝে রাখতে পারো। সবচেয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? বেতার তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? ওকে, এই দৃশ্যমান আলোর জায়গাটা বোঝানোর আগে আমরা দৃশ্যমান আলো নিয়ে একটু আলোচনা করি। এর আগের গুলা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা বিভিন্ন আলোর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আলোচনা করলাম। এখন এই আলোগুলোর মধ্যে একটা আলো হচ্ছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো কোনটা? এই যে আমরা যে আলোটা আশেপাশে দেখতে পাই, ঠিক আছে, যে আলোর কারণে বিভিন্ন বস্তু দৃশ্যমান হয় সেগুলোকে আমরা বলি দৃশ্যমান আলো। তুমি কিন্তু ইচ্ছা করলে গামা রশ্মি দেখতে পাবা না, তুমি এক্স রে দেখতে পাবা না। আমরা যে এক্স রে করতে যাই, এক্স রে মেশিনের ভিতরে ঢুকলে কিন্তু আমরা এক্স রে দেখতে পাই না আলো, ঠিক আছে। তারপরে হচ্ছে অবলোহিত রশ্মি, অতিবেগুনি, এগুলো আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে। কিন্তু যেটা দেখতে পাই সেটা হচ্ছে দৃশ্যমান আলো। এবং দৃশ্যমান আলোর মধ্যে কি থাকে? বেনি আ সহ কলা, ঠিক আছে। বেতে হচ্ছে বেগুনি, ঠিক আছে, আর সবার শেষ হচ্ছে লাল। তাহলে মাঝখানে গুলো আমরা বুঝতে পারতেছি, নীল হচ্ছে নীল, আর তারপরে কি আসমানি, সবুজ, হলুদ, কমলা, এরকম। তো আমরা যদি চিন্তা করি এই সাইড থেকে যদি আসি, দৃশ্যমান অতি বেগুনি রশ্মির পরে কি আসে? বেগুনি, তাই না? বেগুনি দিয়ে শুরু, এবং এইটার শেষে কি আসে? লাল। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই দিক থেকে যেহেতু ছোট থেকে বড় হচ্ছে, তার মানে অতি বেগুনি রশ্মির পরে তরঙ্গ দৈর্ঘ্য কার? বেগুনির, এবং লাল কিন্তু অনেক পরে। সেই কারণে আমরা বুঝতে পারছি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট কার? বেগুনির, আর সবচেয়ে বড় কার? লাল। তো এইভাবে মনে রাখলে তোমাদের মনে থাকবে। আর যদি শুধু মুখস্থ করো যে দৃশ্যমান আলোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? বেগুনি, কার কম? লাল, এইভাবে মনে রাখলে হবে না, বুঝতে হবে। আচ্ছা, পারমাণবিক বিস্ফোরণের ফলে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিকে আমরা একটু পরে জানবো। তো কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? গামা রশ্মি। সো গামা রশ্মি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক, ঠিক আছে। গামা রশ্মি ঠিকভাবে যদি কোনো মানুষের দিকে ফেলা হয় তাহলে মানুষ মারাও যেতে পারে, এবং এটার কারণে অনেক ক্যান্সার, অনেক ধরনের রোগ তৈরি হয়। সো পারমাণবিক বিস্ফোরণের কারণে কোন তেজস্ক্রিয় রশ্মি বের হয়? গামা রশ্মি, ঠিক আছে। আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো, এখানে বলা আছে ক্যান্সারের জন্য দায়ী কোন রশ্মি? গামা রশ্মি। এরপরে রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় সেটা হচ্ছে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি কোনটা? এক্স রে। রঞ্জন রশ্মি কোনটা? এক্স রে। আমরা কিন্তু আগে স্লাইডে পড়ে আসি, গামা রশ্মির পরে ছিল এক্স রে, ওকে। তাহলে আমাদের যে রঙিন টিভি গুলো আছে সেখান থেকে এক ধরনের ক্ষতিকর রশ্মি বের হয়, সেটা হচ্ছে রঞ্জন রশ্মি। এরপরে কোন রশ্মি শরীরের ত্বকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে? তো ভিটামিন ডি কোথায় তৈরি হয় সবাই আশা করে জানো? রোদে গেলে, ঠিক আছে। রোদে দাঁড়ালে কি হয়? শরীরে ভিটামিন ডি আপনা আপনি তৈরি হয়। সো বুঝতে হবে যে এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি থেকে, অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে। বাট দুপুরবেলা রোদে দাঁড়ানো যাবে না, ঠিক আছে। তো এটা কখন? যে সকালবেলা এবং বিকালবেলা যে মিষ্টি রোদ বলি আমরা, হালকা রোদ, সেটা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে, ঠিক আছে। এরপরে রাডারে কোন তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয়? সো রাডার আমরা অন্য একটা ক্লাসে আমরা পড়েছিলাম যে রাডার কি। রাডার যেটা তড়িৎ চুম্বক তরঙ্গকে আইডেন্টিফাই করতে পারে। ধরো অন্য একটা দেশ আমাদের দেশের উপর আক্রমণ করে দিল, তারা আমাদের দেশের দিকে রকেট ছুটতেছে, আমাদের যদি রাডার থাকে
আমরা সেই রাডার দিয়ে ওই যে রকেট গুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবো, কোথায় আছে, কত দূরে আছে, এবং আমাদের যদি সেটা প্রতিরোধ করার কোনো যন্ত্র থাকে সেই যন্ত্র দিয়ে আমরা প্রতিরোধ করতে পারবো। সো রাডার কি? রাডার হচ্ছে যেটা তড়িৎ চুম্বক তরঙ্গকে বুঝতে পারে। এবং এই রাডারে অ্যাকচুয়ালি কি ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ হচ্ছে আরেকটা তরঙ্গ, কি বলে, তড়িৎ চুম্বক তরঙ্গ, মাইক্রোওয়েভ। ঠিক আছে? সো মাইক্রোওয়েভ কিন্তু অনেক জায়গায় ব্যবহার করে, আমাদের বাসাবাড়িতে অনেকের মাইক্রোওয়েভ আছে। ঠিক আছে? এরপরে সো এগুলো ছিল হচ্ছে আমাদের বিভিন্ন আলোক রশ্মির কাজ এবং তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু। ওকে, এখন এক আলোক বর্ষ সমান কত? এক আলোক বর্ষ, ঠিক আছে, এক আলোক বর্ষ হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার বা 9.40 × 10⁻12। অ্যাকচুয়ালি কি হয়, আলোক বর্ষ জিনিসটা কি? তো আমরা যখন মহাকাশে কোনো রকেট পাঠাই বা এক গ্রহ থেকে আরেক গ্রহতে যাওয়া শুরু করি, তখন যদি আমরা বছরের হিসাব করি, 1 বছর, 2 বছর, 3 বছর, তাহলে আসলে হবে না। কারণ ওইখানে গতির হিসাব অন্য। সেখানে আমাদের রকেট গুলা হাইপারসনিকের থেকেও বেশি হয়। হাইপারসনিক মানে শব্দের গতিতে যাওয়া যায়। তো শব্দের গতির থেকেও বেশি পাওয়ারফুল কোনো রকেটকে আমাদের পাঠাইতে হয়। তো শব্দ কিন্তু অনেক, 332 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে 332 মিটার যায়। তার থেকেও বেশি গতিতে আমরা রকেট পাঠাচ্ছি, তাই না? সো এত জুড়ে পাঠানোর পরেও দেখা যায় কয়েক শত বছর লেগে যাবে আমাদের, এত দূরে দূরে। তো ওইটা হিসাব করার জন্য আমরা মহাকাশের জন্য আমরা কি ব্যবহার করি? আলোক বর্ষ ব্যবহার করি। এবং আলোক বর্ষের যে গতিটা পাই আমরা, সেটা হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা আলোর গতির চেয়েও বেশি। আলোক বর্ষের গতি আলোর গতির চেয়েও বেশি, সাউন্ডের গতির চেয়ে তো অনেক বেশি। এবং এটা যদি কিলোমিটার হিসাব করা হয় 9.40 × 10⁻12। এবং সবচেয়ে বড় একক কোনটা দূরত্বের ক্ষেত্রে? দূরত্বের একক কি? অ্যাকচুয়ালি তোমাদের যে ফিজিক্সের বেসিক ক্লাসগুলা আগে হয়েছে কিনা জানি না, বাট ওইগুলো হলে তোমরা ওইটাতে দেখতে পারবা যে দূরত্বের একক হচ্ছে মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার। কিন্তু মহাকাশে গেলে আমরা অ্যাকচুয়ালি মিটার দিয়ে হিসাব করে পাবো না, এটা তো বিশাল জায়গা। তো সেখানে আমরা কোন এককটা ব্যবহার করি? পারসেক। সেখানে ব্যবহার করি পারসেক। এই জন্য এটাকে বলা হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক, এবং সবচেয়ে ছোট একক হচ্ছে কি? মিটার থেকেও ছোট আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, বাট মূল একক হচ্ছে মিটার, আর সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। এখন আলো বিভিন্ন ধরনের কাজ করে, আলোর অনেকগুলো ধর্ম আছে। তার প্রধান দুইটা ধর্ম হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণ। ওকে, সো আলোর প্রতিফলন কি? আলো যদি কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় বাধা পেয়ে আবার ফিরে আসে, একই মাধ্যমে ফিরে আসে, তখন সেটাকে আমরা বলতেছি আলোর প্রতিফলন। যেমন আমাদের সবার বাড়িতে আয়না আছে, ঠিক আছে? আয়নাতে কি হয়, আমরা আয়নার সামনে যখন দাঁড়াই, আমাদের থেকে আলো গিয়ে আয়নাতে পড়ে, আমাদের বিম্বটা গিয়ে আয়নাতে পড়ে। এখন আয়নাটা যদি স্বচ্ছ হতো, একদম স্বচ্ছ, মানে আয়নার পিছনে কিন্তু একটা প্রলেপ দেওয়া থাকে। এরপরে আমাদের কোশ্চেনে পাবা তোমরা হয়তোবা যে আয়নার পিছনে একটা প্রলেপ দেওয়া থাকে। সেই প্রলেপটা যদি না থাকতো তাহলে আমাদের থেকে যে আলোটা পড়তো সেটা বেরিয়ে চলে যেত। ঠিক আছে? অপর অপর দিকে যদি কোনো কিছু না থাকতো তাহলে বেরিয়ে চলে যেত, কারণ আলো স্বচ্ছ মাধ্যমে সরল রেখায় চলে যায়। কিন্তু যেহেতু পিছন দিকে কিছু দেওয়া থাকে, একটা প্রলেপ দেওয়া থাকে, সেই জন্য আলো কি হয়, সেখানে বাধা পায়, আবার ফিরে আসে। এটাকে বলতেছি আমরা আলোর প্রতিফলন। তাইলে আয়নাতে বা দর্পণে কি হয়? আলোর প্রতিফলন হয়। এবার এখানে কি হয়? বিভেদ তলে, বিভেদ তল মানে যেখানে বাধা পাবে। যেমন এটা যদি আয়না হয় আর এখানে একটা মানুষকে দাঁড়ায়, সো সে কি করবে? এখান থেকে আলো গিয়ে আবার এখানে বাধা পেয়ে ফিরে আসতেছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, সো এটাকে বলে আলোর প্রতিফলন। প্রতিফলন কোথায় হয়? দর্পণে। দর্পণ মানে আয়না, ঠিক আছে? সিনেমার পর্দা অমসৃণ হয় কেন? সিনেমা হলে হয়তো সবাই যাওনি, আবার অনেকে গিয়েও থাকতে পারো। তো সিনেমা হলের যে পর্দাটা আছে এটা অমসৃণ হয়, একদম সমান প্লেন, আমাদের টিভির মতো এরকম না। তো সমান হয় না কেন? আলোর বিক্ষিপ্ত প্রতিফলন তৈরি করার জন্য। তো এটা কি করে? তুমি যদি বাম পাশে থাকো দেখবা যে তোমার দিকে ফেরানো, তুমি সোজা থাকলে তোমার দিকে ফেরানো, আবার এই পাশে থাকলে এই পাশে ফেরানো। সো এটা এভাবেই অমসৃণ করে রাখা। এতে কি হয়? আলো বিক্ষিপ্ত ভাবে প্রতিফলিত, এদিকে ওইদিকে যাচ্ছে, এদিকে সোজা আসছে, ওইদিকে ওইভাবে যাচ্ছে। সো এই বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে কি হয়? সবাই মনে করে যে ডিসপ্লে বা যেটা আমরা দেখতেছি সেটা আমার দিকে আছে, ঠিক আছে?
সো এখানে সিনেহলে ও মসৃণ থাকার কারণ বিক্ষিপ্ত প্রতিফলন, এবং এতে কি হয় সবাই ভালোভাবে দেখতে পারে, উপভোগ করতে পারে। এরপরে কাঁচ স্বচ্ছ হলে কাঁচের গুঁড়া অস্বচ্ছ কেন? কাঁচ কিন্তু স্বচ্ছ, কিন্তু কাঁচের গুঁড়া অস্বচ্ছ কেন? কারণ এখানে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। আলো যদি সমানভাবে একদিকে প্রতিফলিত হতে না পারে, তখনই আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ঠিক আছে? এবং বিক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রতিফলন হলে এটা অস্বচ্ছ মনে হয়, আমাদের কাছে স্বচ্ছ মনে হয় না। সো কাঁচ যেটা আছে, যেমন আয়নার কাঁচ, দর্পণের কাঁচ, যেরকম যে কোনো ধরনের কাঁচ, সেখানে সেটা কিন্তু মসৃণ হয় এবং সেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়। এই কারণে সেখানে কিন্তু স্বচ্ছ মনে হয়, এটা একদম স্বচ্ছ মনে হয়। কিন্তু যদি সেটা কাঁচের গুঁড়া হয়ে যায়, ভেঙে যায়, তখন কিন্তু এটাকে আর স্বচ্ছ দেখায় না। এটাকে তো সেখানে কি হয়? সেখানে হচ্ছে নিয়মিত প্রতিফলন না হয়ে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এরপরে সাধারণ কাগজ সাধারণ কাগজ অস্বচ্ছ থাকে, কিন্তু তেলসিক্ত কাগজ স্বচ্ছ দেখায় কেন? সো কাগজের তুমি যদি এক সাইডে দেখো, অন্য সাইড কিন্তু দেখা যায় না। বাট সেটার মধ্যে তুমি একটু মানে তেল ফেলে দেখো, অপর সাইডে কি লেখছো সেটা দেখা যাবে। তো এটা কিভাবে স্বচ্ছ হয়ে যাচ্ছে? স্বচ্ছ হওয়ার কারণ হচ্ছে কি? অনিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন। সো এটার কারণে কি হয় যে কাগজ অস্বচ্ছ, কিন্তু কাগজের মধ্যে তেল পড়লে, তেল সিক্ত কাগজ বলতেছি আমরা। তেল সিক্ত কাগজ কি হয়? স্বচ্ছ দেখায়। আমরা পরের স্লাইডে চলে যাই। সো আগের স্লাইডে কিন্তু আমরা আলুর প্রতিফলন পড়লাম। আলুর নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কোথায় হয়? দর্পণে। নিয়মিত প্রতিফলন হয় দর্পণে। আর এই ৩ জায়গায় কি হয়? অনিয়মিত প্রতিফলন হয়। ঠিক আছে? সো এই পুরো স্লাইডটাই ছিল প্রতিফলনের। এখন আমরা পড়তেছি প্রতিসরণ। সো প্রতিফলনে আমরা কি বলছিলাম? যে কোনো মাধ্যমে আলো পড়তেছে, পরে বাধা পেয়ে আবার একই মাধ্যমে ফিরে আসছে। বাট প্রতিসরণে কি হয়? মাধ্যম ভেদ করে চলে যায়। এবং এই ভেদ করে চলে যাওয়ার সময় তার দিকের কিছুটা পরিবর্তন হয়, ঠিক আছে? যেমন এখানে এসে আলো পড়তেছে, ঠিক আছে? যদি এটা দর্পণ হতো, তাহলে কি হতো? প্রতিফলিত হয়ে আবার এদিকে চলে যেত, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু স্বচ্ছ মাধ্যম, এটার পিছনে কোনো প্রলেপ দেওয়া নাই, তাই কি হচ্ছে? আহ আলো হচ্ছে ভেদ করে চলে যাবে। কিন্তু দেখো, ভেদ করে চলে যাওয়ার পরেও এটা কিন্তু এদিকে যাওয়ার কথা ছিল না, গিয়ে কি হবে? একটু তোমার তার সাইডটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে আলুর প্রতিসরণ, ঠিক আছে? আলুর প্রতিসরণ। এবং এটা নিয়ে অনেকগুলা ঘটনা আছে। আলুর প্রতিসরণে অনেকগুলা ঘটনা আছে। যেমন এখানে দেখতে পাওয়া যে পানিতে নৌকার বইটা বাঁকা দেখা যায় কেন? সো পানিতে যখন আমরা একটা বইটাকে রাখি, তখন বইটাকে দেখা যায় যে এটা একটু বাঁকা, বা যেখানে থাকার কথা সেইখানে না। এটার কারণ হচ্ছে আলুর প্রতিসরণ। একটা সহজ উদাহরণ বলি। আমরা যদি একটা বালতির মধ্যে হচ্ছে একটা ছোট মাছকে রাখি, ঠিক আছে? ওকে। সো আমরা যদি এখান থেকে দেখতে থাকি, অ্যাকচুয়ালি আমাদের দেখার কথা এই জায়গায় মাছটাকে। ওকে? কিন্তু মাছ কিন্তু আছে এই জায়গায়। সো আমরা দেখি মাছটা এই জায়গায়, কিন্তু মাছ আছে এই জায়গায়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আলুর প্রতিসরণ, ঠিক আছে? আলুর প্রতিসরণের কারণে হচ্ছে আমাদের আলুর দিকের কিছুটা চেঞ্জ হয়ে যায়। ওকে? এরপরে গুদুলির কারণ কি? গুদুলি কি? একদমই বিকেলের সন্ধ্যার দিকে হচ্ছে এক ধরনের কমলা কালারের আলু দেখা যায় চারদিকে, তাই না? গোধূলি হয় সন্ধ্যাবেলা। সো এটার কারণ কি? বায়ুমণ্ডলে আলুর প্রতিসরণ। এখন বায়ুর বিভিন্ন স্তর আছে। তো আমরা জানি কি? প্রতিসরণের জন্য একটা বিভেদ তল থাকতে হয়। বিভেদ তল মানে হচ্ছে একটা মাধ্যম ভারী হইতে হয়, একটা মাধ্যম পাতলা হইতে হয়। এখানে এটা অবশ্যই লেখা আছে। দেখো, এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন মাধ্যমে যেতে হবে, এবং ২ মাধ্যম বিভেদ তলে কি এদের দিকের পরিবর্তন হবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা ঘন মাধ্যম হইতে হবে, একটা পাতলা মাধ্যম হইতে হবে। ওকে? সো বাতাসের ক্ষেত্রে দেখা যায় কি? উম একটা স্তরের বাতাস হচ্ছে পাতলা হয়ে যায় গরম হয়ে যাওয়ার কারণে, কিন্তু অন্য একটা স্তরের বাতাস হচ্ছে কি অনেক ঘন হয়। এই কারণে কি হয়? যখন সূর্য থেকে আলো পৃথিবীতে একদম সন্ধ্যার আগে পড়তে থাকে, তখন প্রতিটা স্তরে হচ্ছে তার প্রতিসরণ হতে থাকে, এবং এই প্রতিসরণের কারণে আসলে গোধূলি দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, চাঁদ দিগন্তের কাছে বড় দেখা যায় কেন? ঠিক আছে? তো চাঁদকে অ্যাকচুয়ালি যখন একদমই মানে বিকেল দিকে যখন একদমই নিচে নেমে যায়, দিগন্তের দিকে নেমে যায়, ঠিক আছে? তখন চাঁদকে কি দেখা যায়? অনেক বড় দেখা যায়, এবং এই বড় দেখা যাওয়ার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ।
পানিতে ডুবানো মুদ্রা কিছুটা উপরে মনে হয় কেন? একটু আগে যেমন মাছের উদাহরণটা দিলাম, ঠিক আছে? তো অ তো ছিল নিচে, একটু উপরে দেখা যাওয়ার কারণ কি? আলোর প্রতিসরণের কারণে দেখা যায়। কোন বর্ণের আলোতে প্রতিসরণ কম? এখন এই জায়গাটা একটু দেখো, প্রতিসরণে আরো কয়েকটা বিষয় আছে যে কোন কালারে প্রতিসরণ কম হয়? লাল কালারে। কেন প্রতিসরণ কম হয়? কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওকে, আমরা আগের স্লাইডটা একটু যদি দেখি যে প্রতিফলন, হ্যাঁ এখানে আমরা দেখাইছিলাম যে কি এই যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম দৃশ্যমান আলোর মধ্যে। ওকে, সো এই জায়গাটা থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই যে আলোর প্রতিসরণটা আছে ওটার সাথে রিলেটেড, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার হচ্ছে প্রতিসরণ কম হবে, আর যার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার প্রতিসরণ বেশি। এই কারণে লাল বর্ণের প্রতিসরণ হচ্ছে কম হয় এবং বেগুনি বর্ণের প্রতিসরণ হচ্ছে বেশি হয়। এরপরে রাতের আকাশে তারা ঝিকমিক করার কারণ কি? এটাও কিন্তু আলোর প্রতিসরণে। আসলে তারাগুলো তো ঝিকমিক করবে না, ওর আলো আছে, ওর নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট লাইট নিয়ে থাকবে, বাট এটা ঝিকমিক দেখা যায় কেন? এটা হচ্ছে ওই যে বললাম বাতাসে অনেকগুলো লেয়ার আছে, একটা ভারী একটা হালকা। সো আলো যখন ওইখান থেকে আসে এক একটা লেয়ারের মধ্যে প্রতিসরিত হতে 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 আমাদের ভূপৃষ্ঠ। সো এই জায়গাটা আমরা যখন একদম ডিরেক্ট আকাশের দিকে তাকাই, তো আমরা কিন্তু এই এই যে বিভিন্ন লেয়ার গুলো আছে এগুলাকে ভেদ করে ওইদিকে তাকাই। তো এই কারণে আমাদের এই লেয়ার গুলার কারণে কি মনে হয় যে তারাগুলা ঝিকমিক করতেছে।